সুধী দর্শক আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং সুরক্ষিত আছেন। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের বাংলা ভিশনের স্বাস্থ্য বিষয়ক সাপ্তাহিক আয়োজন স্বাস্থ্য কথা অনুষ্ঠানে। আপনাদের সাথে থাকবো আমি ডক্টর আফরিন সুলতানা এবং আমাদের সাথে আজকে স্টুডিওতে বিশেষজ্ঞ অতিথি হিসেবে দুজন চিকিৎসক উপস্থিত আছেন। তাদের পরিচয়টা আপনাদের জানিয়ে দিচ্ছি। আমাদের সাথে আছেন আজকে অধ্যাপক ডক্টর খান আবুল কালাম আজাদ, যিনি সাবেক অধ্যক্ষ ও বিভাগীয় প্রধান হিসেবে ছিলেন মেডিসিন ডিপার্টমেন্ট, ঢাকা মেডিকেল কলেজ ও হসপিটালে। এবং আমাদের সাথে আরও আছেন ডক্টর গুলজার হোসেন উজ্জ্বল, যিনি সহকারী অধ্যাপক হিসেবে আছেন রক্তরোগ বিভাগ, বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটিতে। আপনাদের দুজনকে আজকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। এবং দর্শক, আমাদের সাথে মেডিসিন বিশেষজ্ঞ এবং রক্তরোগ বিশেষজ্ঞ আছেন। তাদের কাছে নিশ্চয়ই আপনাদের প্রশ্ন আছে, সেটা যদি থেকে থাকে আমাদের জানাতে পারেন স্ক্রিনে দেখানো নাম্বারে, এবং আমাদের সাথে যুক্ত থাকতে পারবেন ফেসবুক লাইভেও। স্যার, আপনার কাছে আজকে আলোচনাটা শুরু করতে চাই, সেটা হচ্ছে আমাদের এই যে সিজনাল ভ্যারিয়েশনের সাথে সাথে সবসময় কিছু কিছু রোগের প্রকোপ আমরা দেখি যে সবসময় একটু বেড়েই যায়। স্পেশালি সামার সিজন চলছে, বৃষ্টি পড়ছে, একটা ক্যাওটিক একটা ওয়েদার। সো এই সময়টাতে আসলে মেডিসিন বিশেষজ্ঞ হিসেবে আপনারা কী কী ধরনের রোগীগুলো এখন দেখতে পাচ্ছেন, বা তাদের বিষয়ে আমাদের জনগণকে সচেতন করার জন্য আপনি কী বলতে চান, সেটা দিয়ে আজকে আলোচনাটা শুরু করতে চাই। আপনাকে ধন্যবাদ। আমাদের দেশটা তো আপনি দেখেন যে নাতিশীতোষ্ণ বলতাম, ট্রপিক্যাল বলতাম, এবং বিভিন্নভাবে এই দেশে ঠিক পুরোপুরি একটা ঋতু যে সারা বছরই থাকে তা নয়। এবং আমাদের যদি বড় দাগে বলেন, কিছুটা সময় আমাদের শীত থাকে, কিন্তু গ্রীষ্ম এবং বর্ষার এই যে একটা মাঝামাঝি আমাদের যে ঋতুর বৈচিত্র্য, এবং সেটার জন্য দেখা যায় সারা বছরই কিছু কিছু রোগ আপনার একটু আপস অ্যান্ড ডাউনস, বেশি হয় কম হয়, কিন্তু তারপরেও কিছু কিছু শুরুতে বেশি হয়। যেমন এই এখন গ্রীষ্মকাল এসে, শীতের পরে যখনই গ্রীষ্মকাল আসলো ফেব্রুয়ারির পরে, মার্চ, এপ্রিল এবং এখন মের শুরু হয়েছে, এই সময় আমরা দেখলাম যে মার্চেই প্রচণ্ড গরম পড়লো, এপ্রিলেতে আরও গরম, এবং সেইখানে গরমের সাথে রিলেটেড অনেকগুলো মৌসুমি রোগ আমাদের শিশুদের, বৃদ্ধদের এবং সব বয়সে কিছু কিছু তাদেরকে আক্রমণ করলো। তো এই যে সিজনাল ভেরিয়েশনে হয়, এখন কিছু বৃষ্টি, কিছু গরম, হয়তো অনেক সময় তাপমাত্রা 35 ডিগ্রি চলে যাচ্ছে, আবার বৃষ্টি হয়ে টেম্পারেচার 25-22-এ চলে যাচ্ছে। তো এইরকম সময় সারা বাংলাদেশে এখন যেগুলো হয়, এই বৃষ্টির সময় ডেঙ্গুর একটা সবচেয়ে বেশি প্রকোপ হয়। এইটা আমাদের তো কয়েক বছর ধরে এটা বেশি হচ্ছে, এবং ডেঙ্গু গত বছর 2024 সালে সারা বছরই ছিল, এবং অনেক আমরা দেখেছি হসপিটাল অ্যাডমিশন, কিছু কিছু ক্ষেত্রে আমরা মৃত্যুও দেখেছি, বাচ্চাদের ক্ষেত্রে মৃত্যু দেখেছি 23 সালে, 24 সালে। তো আমরা এটা একটা আমাদের মনে রাখতে হবে যে ভাইরাস জনিত রোগ। এবং আপনি দেখেন যে গত বছর আমরা কতগুলো অদ্ভুত ধরনের ভাইরাস, যেগুলো আবার ছিল না, আবার এসে ঢাকার কিছু কিছু অঞ্চলে আমরা চিকুনগুনিয়া পেয়েছি। আমি আপনার গত অনুষ্ঠানে এসে চিকুনগুনিয়া নিয়ে বলেছিলাম। এবং কিছু কিছু অঞ্চলে আমরা জিকা ভাইরাস দেখেছিলাম। দ্যাট ওয়াজ আ নিউ ভাইরাস আমাদের ঢাকা শহরে। এই তিনটা একই রকম মশা দিয়ে ট্রান্সমিটেড হয় বলে এই তিনটাকেই ঢাকার বিভিন্ন অঞ্চলে আমরা পেয়েছি, এবং তাদের আক্রমণে মানুষ অনেকটা কষ্ট পেয়েছেন। এবং চিকুনগুনিয়াটা যেভাবে শুরু হয়েছিল 3 মাসের মধ্যে এটা বন্ধ হয়ে গেছে। তাহলে এটা আবার মনে রাখতে হবে যে এখন আবার যেহেতু এই সিজন শুরু হচ্ছে বৃষ্টি, যে সেই জন্য আমাদের সতর্ক থাকতে হবে। ডেঙ্গুর পাশাপাশি চিকুনগুনিয়া এবং জিকা ভাইরাস। এরপরে দেখেন আপনি, আমাদের জন্য একটা প্রবলেম হলো যে রেসপিরেটরি ইনফেকশন, আমাদের শ্বাসনালী সংক্রমণ। আমরা শত শত মানুষের এই সময় সংক্রমণ পেয়েছি, যখন এই গরমের থেকে এই যে আপনার বৃষ্টি আসলো, তখন এগুলো আপনার রেসপিরেটরি ভাইরাস, রাইনো ভাইরাস, তারপরে আপনার বাচ্চাদের ক্ষেত্রে রেসপিরেটরি সিনসিটিয়াল ভাইরাস, ইনফ্লুয়েঞ্জা এখন বাংলাদেশের জন্য একটা বড় কনসার্ন, ইনফ্লুয়েঞ্জা আমরা পাচ্ছি। এবং এই ভাইরাসগুলো কিন্তু আমাদের সবসময় কাজ করছে। অ্যালং সাইড আপনার ব্যাকটেরিয়া তো রয়েছে আমাদের, এবং ব্যাকটেরিয়া জনিত আপনার নিউমোনিয়া, এটা আমাদের বাংলাদেশে সবসময় থাকছে। বিশেষ করে যারা একটু বেশি বয়স্ক এবং শিশুরা, তাদের ক্ষেত্রে এই জাতীয় রোগগুলো, শ্বাসনালীর সংক্রমণ আমরা পাচ্ছি। যখনই টেম্পারেচারটা উঠবে এবং নামবে, বেশি গরম এবং কমে, এই যে আপনি দেখেন অ্যাজমা বেড়ে যায়, তারপরে সিওপিডি বেড়ে যায়, এগুলো কিন্তু ইনফেক্টিভ কন্ডিশন না, কিন্তু ইনফেকশন একটা ভাইরাস ঢুকলে ডাইরেক্টলি শ্বাসতন্ত্রটাকে এটা এফেক্ট করছে এবং এই রোগগুলোকে প্রভাবিত করছে। রাইট, ওই ইনফেকশন একটা ভাইরাস ঢুকলো, ভাইরাসটা প্রিসিপিটেট করে, অ্যাগ্রাভেট করে, এটা একটা আমাদের মনে রাখতে হবে। এবং আমরা এই সময়টা দেখি যে বৃষ্টি জনিত এবং গরমে ডায়রিয়া,
এবং গরমের সময় মানুষ ওই যে যেখানে সেখানে পানি খায় রাস্তার পাশে এবং সেখানে শরবত খায়, এই শরবতগুলো কোনো মতেই হাইজিনিক নয় এবং এখান থেকে একটা ডায়রিয়া, বিভিন্ন রকম জীবাণুঘটিত ডায়রিয়া, এটা আমাদের মনে রাখতে হবে। এবং অনেক জায়গায় গ্রীষ্মকালে কলের পানি শুকিয়ে যায় এবং সেখানেও আপনার ডায়রিয়ার একটা ব্যাপার থাকবে, ডায়রিয়াটা মাথায় রাখতে হবে। আরেকটা জায়গায় আমি আপনাকে স্মরণ করিয়ে দিতে চাই যে আপনি নিশ্চয়ই দেখেছেন অনেক বাচ্চাদের এমনকি বড়দেরও এই গত কিছুদিন খুব চুলকানি ছিল, এটাকে আমরা বলি স্ক্যাবিস, এক ধরনের প্যারাসাইট জনিত কারণে চামড়ার ভেতরে তারা বাসা করে এবং খুব চুলকায়, এখানে হাতের আঙুলের ফাঁকে ফাঁকে হয়, সারা শরীরে হয়, প্রচণ্ড চুলকায়, সাধারণ চিকিৎসা দিলে ভালো হয় না। কারণ এই বিষয়টি নিয়ে আপনার কাছ থেকে আরেকটু বিস্তারিত জানতে চাইবো, যদি স্ক্যাবিস অনেক বেশি হচ্ছে, অনেকটা একটু মহামারীর মতনই হয়ে যাচ্ছে, তার আগে ডক্টর গুলজার আপনার কাছ থেকে একটু জানতে চাই, সেটা হচ্ছে যেহেতু আপনি রক্তরোগ বিশেষজ্ঞ এবং রক্তরোগের বিষয় আসলেই সবার প্রথমে যেটা আসে সেটা হচ্ছে রক্তশূন্যতা, যেটাকে আমরা ডাক্তারি ভাষায় অ্যানিমিয়া বলে থাকি। সো এই রক্তশূন্যতা বিষয়টা সম্পর্কে আমাদের দর্শকদেরকে যদি আমরা একটু এডুকেটেড করতে চাই, আসলে এটা কি বা কি কি কারণে এই অ্যানিমিয়া বা রক্তশূন্যতাটা হচ্ছে, সেই বিষয়ে আপনি কি বলছেন? অনেক ধন্যবাদ ডক্টর আফরিন। রক্ত শূন্যতাকে আসলে আমরা এখন রক্ত স্বল্পতা বলতে বেশি স্বচ্ছন্দ বোধ করি, কারণ এটি বেশি সঠিক। যদিও বাংলায় আমরা বেশিরভাগ সময় রক্ত শূন্যতা বলে অভ্যস্ত ছিলাম। তো রক্ত স্বল্পতা আসলে হিমোগ্লোবিন সাধারণ মানুষ যেটা বোঝে বা আমরা সাধারণ মানুষকে বোঝানোর জন্য যেটা বলি সেটা হচ্ছে যে স্বাভাবিকের থেকে লোহিত রক্তকণিকা বা হিমোগ্লোবিনটা কমে যাওয়া, সেটি হচ্ছে রক্ত স্বল্পতা। স্বাভাবিক বলতে আমরা আসলে কি বুঝি, আমাদের দেশে নারীদের জন্য 12 গ্রাম পার ডেসিলিটার, এর নিচে হলে আমরা বলি 11 পর্যন্ত আমরা এটাকে কনসিডার করি, কিন্তু তার নিচে হলে আমরা সেটাকে অ্যানিমিয়া বলি। আর পুরুষের ক্ষেত্রে নর্মাল বলা হয় যে 13 থেকে 15 গ্রাম পার ডেসিলিটার, সেখানেও আমরা ক্ষেত্র বিশেষ হয়তো 1 পর্যন্ত মানে 12 পর্যন্ত আমরা কনসিডার করি, কিন্তু এর নিচে হলে পরে আমরা সেটিকে রক্ত স্বল্পতা বা এনিমিয়া বলে থাকি। মানে এটা তো আপনি টেস্টের ব্যাপারে বললেন, কোনো উপসর্গ বা আচ্ছা উপসর্গ, তো এনিমিয়া বা রক্ত স্বল্পতা আসলে এটি নিজেই আসলে একটা উপসর্গ। বেশিরভাগ ক্ষেত্রে এটি আসলে অন্য রোগের একটা উপসর্গ হিসেবে আসে। আর কোনো কোনো ক্ষেত্রে হয়তো প্রাইমারি, যেমন অ্যাপ্লাস্টিক এনিমিয়া, হ্যাঁ, যেটা হচ্ছে মজ্জার অসুখ, কিন্তু সেখান থেকে হচ্ছে। আবার রক্ত মানে সবচেয়ে কমন যেটা হচ্ছে সেটা হলো যে আপনার বাংলাদেশে আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়া। এটা হচ্ছে যে আপনার বিভিন্ন অসুখে কিন্তু আমাদের আয়রনটা কমে যেতে পারে, যেমন পেপটিক আলসার ডিজিজ হতে পারে, সেখান থেকে নীরবে রক্তক্ষরণ হলো, বা একজন মানুষের যাদের আমাদের দেশে প্রচুর মানুষের কৃমি আছে সেখান থেকে হলো, খাবারের সমস্যা যে সে ঠিকভাবে খাচ্ছে না, অনেকে ডায়েটিং করতে গিয়ে, অথবা অপুষ্টিজনিত কারণে, বা যেখানে অনেকে খাদ্যাভ্যাসের ত্রুটির কারণে দেখা যায় যে তার মানে এনিমিয়া, নিউট্রিশন রিলেটেড। তারপরে হাইপোথাইরয়েডিজম থাকলেও কিন্তু আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়া হয়। যারা দীর্ঘমেয়াদে পেইন কিলার খেয়ে থাকে, অনেকে আছে যে মানে ব্যথা হলো ফার্মেসি থেকে একটা ব্যথার ওষুধ খেয়ে নিল, এদের দেখা যায় যে পেটে ছোট ছোট ক্ষত হয় স্টমাকে, এবং সেখান থেকে হতে পারে। তারপরে বৃহদান্ত্রের বা ক্ষুদ্রান্ত্রের কিছু কিছু রোগ আছে, যেটা ইনফ্লামেটরি বাওয়েল ডিজিজ, সেখানেও কিন্তু আপনার নীরবে রক্তক্ষরণ হয়, যেটা আমরা হয়তো দেখতে পাই না। সেটা আমাদের দেশে প্রচুর মানুষ পাইলসে ভুগে থাকে, এবং পাইলসের অনেক সময় দেখা যায় তারা চিকিৎসকের শরণাপন্ন হয় না, তারা মনে করে যে এটা তো আমার তেমন একটা সমস্যা হচ্ছে না, মাঝে মাঝে একটু রক্তক্ষরণ হয়, তো দেখা যায় যে তারাও কিন্তু রক্ত স্বল্পতায় ভোগে। এইরকম আসলে অনেকগুলো অসুখ আছে, যে অসুখগুলোতে আমরা রক্ত স্বল্পতায় ভুগে থাকি আর কি। আমাদের দেশের প্রচুর মানুষের এই সমস্যাটা আছে। থ্যালাসেমিয়া বলে একটি রোগ আছে, আমাদের সামনেই 8ই মে বিশ্ব থ্যালাসেমিয়া দিবস, এই রোগটি সম্পর্কে একটু বলতে চাই। থ্যালাসেমিয়াতে কিন্তু রক্ত স্বল্পতা হয়। সেখানে কি হচ্ছে, সেখানে দেখা যায় যে আমাদের লোহিত রক্তকণিকা স্বাভাবিকভাবে 120 দিন বাঁচে। তো এখানে তারা এর আগেই বিশেষ গঠনের ত্রুটির কারণে কিছু তার আগেই ভেঙে যায়, অথবা সে ঠিকভাবে উৎপাদন করতে পারে না, ফলে দেখা যায় যে এটার ফলশ্রুতিতে তার রক্ত স্বল্পতা হয়, সাথে জন্ডিসও থাকে। এই রোগীরা কিন্তু নিয়মিত তাদেরকে রক্ত দিতে হয়। দেখা যায় যে কাউকে হয়তো মাসে 1 ব্যাগ, কখনো কখনো কোনো রোগী আমরা আস্তে আস্তে জন্মগত, অবশ্যই এটি জন্মগত বা বংশগত, এটি মা এবং বাবা দুজনের শরীর থেকেই আসে। এবং যখন দেখা যায় যে মা এবং বাবা দুজনই
এই রোগের জিন বহন করে ক্যারিয়ার হিসেবে, অথবা কেউ একজন অসুস্থ একজন রোগী আর একজন ক্যারিয়ার এরকমও হতে পারে। মোট কথা মা এবং বাবা দুজনের শরীর থেকে একটি করে জিন যখন পায় তখনই তার এই রোগটা হয়, এবং আস্তে আস্তে কিন্তু এই রক্ত গ্রহণের প্রবণতা তার বাড়তে থাকে। কখনো কখনো দেখা যায় মাসে 2 ব্যাগ বা 3 ব্যাগ পর্যন্ত দিতে হয়। তো এটি একটি কঠিন বা দুর্বিষহ জীবন। আমরা চেষ্টা করছি এই রোগীদেরকে যে অনেক মানে চিকিৎসা দিয়ে তাদের জীবনটাকে একটু সহজ করার জন্য। দেখা যায় নিয়মিত রক্ত নিতে 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 তাদের শরীরে আয়রন জমে যায়। আয়রন জমে যেটি সবচেয়ে বড় সমস্যা আর কি। আসলে থ্যালাসেমিয়াতে মানুষ তো আসলে শরীর খারাপ হয়ে যায় মূলত আসলে আয়রন রক্ত নিতে যখন আয়রন অতিরিক্ত জমে যায় তখন হয় কি বিভিন্ন অর্গানগুলোতে এই আয়রনগুলো জমে এবং সেই অর্গানগুলো তখন কার্যকারিতা হারায়। যেমন আয়রন যখন আপনার এন্ডোক্রাইন বা হরমোন গ্রন্থিগুলোতে যখন জমা হয় সেই হরমোনগুলোর কার্যকারিতা নষ্ট হয়, তার গ্রোথ কমে যায়, তার থাইরয়েড ফাংশন এফেক্টেড হয়, তার লিভারের কার্যক্রম নষ্ট হয়, প্যানক্রিয়াসে জমে গিয়ে ডায়াবেটিস হয়। হ্যাঁ, মানে মূলত আসলে তার এই আয়রনজনিত জটিলতাটাই সবচেয়ে বেশি। তারপরে হচ্ছে হার্টের কিছু জটিলতা দেখা দেয়, তার হার্ট বড় হয়ে যায়, দীর্ঘমেয়াদী এনিমিয়া থাকার কারণে তার কিছু সমস্যা হয়। তারপরে হাড়ের সমস্যা হয়, মানে অস্থিগুলো হাড়গুলো নরম হয়ে যায় বা অস্টিওপেনিয়া হয় যেটাকে আমরা বলি। দেখা যায় যে সে অতিরিক্ত রক্ত তৈরি উৎপাদন করতে গিয়ে হাড়ের উপরে তো একটা বাড়তি চাপ তো পড়ছেই, পাশাপাশি তার স্প্লিন বড় হয়ে যাচ্ছে, লিভার বড় হয়ে যাচ্ছে। তো এইগুলো সব কিছুই কিন্তু তার সমস্ত শরীরের উপরে একটি বিরূপ প্রতিক্রিয়া ফেলে এবং এই মানুষটির জীবন অনেক কঠিন হয়ে যায় তখন। অবশ্যই, এবং যেহেতু বংশগত রোগ বা জেনেটিক একটা ইনফ্লুয়েন্স আছে, নিশ্চয়ই এটার ব্যাপারে অ্যাওয়ারনেস ইম্পর্টেন্ট। এই বিষয়টা আপনার কাছ থেকে জানতে চাইবো স্যার। আপনার কাছে যেটা জিজ্ঞেস করেছিলাম সেটা হচ্ছে যেহেতু স্ক্যাবিস এখন খুব বেশি পরিমাণে দেখা যাচ্ছে স্পেশালি স্কুল গোয়িং চাইল্ডদের মধ্যে, তো এই স্ক্যাবিসের বিষয়টা নিয়ে একটু প্যারেন্টসদের কীভাবে সচেতন করা যায় বা কীভাবে এখন এই ডিজিজটাকে একটু কন্ট্রোলে রাখা সম্ভব, সেই বিষয়টা সম্পর্কে আপনার মন্তব্যটা কি? ধন্যবাদ। স্ক্যাবিস এমন একটা জীবাণু ঘটিত রোগ যে খুব দ্রুত ছড়িয়ে যায়। এটা কন্ট্যাক্টে একজনের থেকে আরেকজন কন্ট্যাক্টে, এবং ইনস্টিটিউশনগুলোতে বিশেষ করে স্কুল, মাদ্রাসা, কলেজে এখানে দেখা যায় যে একটা বাচ্চা আক্রান্ত হয়েছে, তাদের সংস্পর্শে যে বাচ্চারা এসছে একদম তারা আক্রান্ত হচ্ছে, এবং সেখান থেকে তারা যখন বাড়িতে আসে বাড়িতে বাড়ির মেম্বারদেরকে আক্রমণ করে, এবং সেখানে একটি মাত্র ওই আপনার প্যারাসাইট স্কিনে গেলেই ওরা স্কিনকে পেনিট্রেট করে এবং একটা ছোট্ট গর্তের মতো করে, ওটাকে আমরা বলি বারো, এবং সেখানে গিয়ে চুপচাপ বসে থাকে, এবং এই জন্য যার ফলে এদেরকে মানে হত্যা করা খুব কঠিন। এবং ওখানে থেকে এরা আস্তে আস্তে বংশ বিস্তার করে চারিদিকে ছড়িয়ে যায়, এবং এরা আপনার বিশেষত দেখতে হবে খুব চুলকানির যে ছোট ছোট দানার মতো করে, এবং এরা রাতের বেলা প্রচণ্ড চুলকায় এবং আস্তে 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 একেবারে সারা শরীরে ছড়িয়ে যেতে পারে, এবং এই চুলকানির কোনো শেষ নাই, এবং তাদের কাপড় চোপড়ের মধ্যে এই সার্কোপটিস স্ক্যাবিয়া এটা লেগে থাকে, যার ফলে এইখানে এটা ইরাডিকেট করা কঠিন হয়। তো বাবা মাকে আমি বলবো যে এই সময় বাচ্চাদেরকে অ্যাডভাইস করতে হবে যে তারা স্কুলে যখন যাবে, কোনো যদি বাচ্চা স্কুলে একটু চুলকানির মতো থাকে, এটা যেন স্কুলে নোটিফাই করে, এটা জানাতে হবে, সেই বাচ্চাকে চিকিৎসা করে তারপর আবার স্কুলে আনতে হবে, এটা একটা ফ্যাক্টর। 2 নম্বর, বাচ্চা যদি কোনো কারণে কন্ট্যাক্টে চলে আসে তাহলে ডক্টরের সাথে পরামর্শ নিয়ে তাকে আপনার স্ক্যাবিসের চিকিৎসাটা করিয়ে নিতে হবে। তার কাপড় চোপড় যেগুলো ছিল সেগুলোকে ভালো করে ওয়াশ করতে হবে, এবং এটা যদি করতে পারে তাহলে কিছুটা হয়তো পরিত্রাণ পাওয়া যাবে। এবং কোনো বাচ্চা যদি বাই চান্স সেরকম আপনার স্ক্যাবিস ইনফেকশন নিয়ে চলে আসে, তার মধ্যে চুলকানি দেখা গেল, তাকে তো অবশ্যই ডক্টরের পরামর্শ নিয়ে চিকিৎসা করতেই হবে, এবং তার সাথে ফ্যামিলি মেম্বাররাও সতর্ক হয়ে যাবেন। তাদেরও যদি কারোর ওই রকম দেখা যায় সাথে সাথে আগাম চিকিৎসা নিয়ে রাখতে হবে যাতে এটা আর না বাড়তে পারে। কিন্তু দেখা যায় যে আমরা ওই সামান্য চুলকানি, এটা তো অন্য কোনো কষ্ট হচ্ছে না, চুলকানি আমরা এমনিতেও দেখি অনেক সময় অবহেলা করে থাকি, কিন্তু এটা ছড়িয়ে যান। এবং যেটা প্রবলেম হলো, একসময় বাংলাদেশে স্ক্যাবিস খুব কমন ছিল এবং দেখা যেত অনেকেরই হতো, আবার সব ফ্যামিলি, সব লেভেলের ফ্যামিলিতে স্ক্যাবিস আমরা দেখেছি, কিন্তু গ্রামাঞ্চলে বা যেখানে স্লাম ডুয়েলার্স সেইখানে আপনার এটা খুব বেশি হতো, খুব তারা মানে ক্রাউডেড প্লেসে থাকতো এবং ছড়িয়ে যেত বেশি। এবং এই স্ক্যাবিস থেকে একটা স্কিন ইনফেকশন হয়, এটাকে আমরা বলি ইম্পেটাইগো। ওই স্কিনে তখন স্ট্রেপ্টোকক্কাস জীবাণু বলে একটা ওখানে সংক্রমণ করে। এই স্ট্রেপ্টোকক্কাসগুলো
তখন ডেঞ্জারাস এরা, এবং এখান থেকে তাদের কিডনির অ্যাফেকশন, আমরা অ্যাকিউট গ্লোমেরুলোনেফ্রাইটিস, এই যে পোস্ট স্ট্রেপ্টোকক্কাল গ্লোমেরুলোনেফ্রাইটিস দুই রকমভাবে হয়, একটা গলায় ইনফেকশন থেকে হয়, একটা স্কিন থেকে হয়। তো স্কিনের এই স্ট্রেপ্টোকক্কাসকে এটা হারবার করার জন্য ওই যে আপনার সার্কোপ্টিস স্ক্যাবিয়াই বললাম, স্ক্যাবিসের জীবাণু, সেই জন্য আবার যাতে আমাদের ওই কিডনির এই গ্লোমেরুলোনেফ্রাইটিস না ফিরে আসে, সেই জন্য বাবা মাকে সতর্ক থাকতে হবে যে স্ক্যাবিসের চিকিৎসা করতে হবে। এটা একটা প্যারাসাইটের চিকিৎসা, একটা মলম দিয়ে চিকিৎসা করতে হয়, ফুল ফ্যামিলি যাতে একসাথে ফুল ফ্যামিলি চিকিৎসা নেবে, তা কাপড় চোপড় পরিষ্কার করা সহ। আর দ্বিতীয় হচ্ছে যে আপনার ওখানে যদি কোনো ব্যাকটেরিয়াল ইনফেকশন দেখা যায়, তাহলে ব্যাকটেরিয়াল ইনফেকশন হলে ওই জায়গাটা একটু আপনার কালার চেঞ্জ হবে, ওখানে পাস কালেকশন হবে, ব্যথা হবে, তাহলে তখনই সাথে সাথে ডক্টরের সাথে কথা বলে ওটা অ্যান্টি ব্যাকটেরিয়াল নিয়ে ওটাকে আপনার স্তব্ধ করে দিতে হবে। আদারওয়াইজ তাদের কিন্তু ওখান থেকে যে অ্যান্টিবডি তৈরি হবে এবং গ্লোমেরুলোনেফ্রাইটিসের ঝুঁকিটা বেড়ে যায়। এবং গলায় এরকম ভাবে আমরা তো একসময় দেখেছি গলায় স্ট্রেপ্টোকক্কাস থেকে কত বাংলাদেশের মানুষের বাচ্চাদের রিউম্যাটিক ফিভার হতো এবং তাদের হার্টের ভালভের অ্যাবনর্ম্যালিটি। তো সেটাও আল্লাহর রহমতে এখন আমাদের সতর্কতার জন্য, যেমন গলার ইনফেকশন হলে আমরা এখন সতর্ক হতে পারি এবং তার যাতে না হয় তার ব্যবস্থা নিতে পারি, সে কারণে রিউম্যাটিক ফিভারের হার অনেক কমে গিয়েছে। একইভাবে স্ক্যাবিস বাংলাদেশে অনেক কম হতো বলে স্ক্যাবিস থেকে আপনার গ্লোমেরুলোনেফ্রাইটিস কম হতো। কিন্তু যদি আবার আমরা এই স্ক্যাবিস এরকম যেভাবে গত বছর থেকে এই পর্যন্ত হলো এবং হচ্ছে, এটা কিন্তু আমাদের চিন্তার বিষয় এবং আমাদেরকে সতর্ক থাকতেই হবে যাতে এই স্ক্যাবিস আবার আমাদেরকে আঘাত না করে, যাতে আমাদের বাচ্চাদের এবং বড়দেরও কিডনি যাতে সুরক্ষিত রাখতে পারি। অবশ্যই, এবং খুবই সিম্পল বিষয়টা, এবং আপনি খুব সুন্দর করে এক্সপ্লেইন করে দিয়েছেন যে এরকম সিমটম হলে ডাক্তারের কাছে গিয়ে ওষুধ খেলে কিন্তু এটা সলিউশন হয়ে যাচ্ছে। সো ওটা যাতে একটু প্যারেন্টসরা মাথায় রাখেন, চুলকানিটাকে ইগনোর না করেন, সেটাই। স্যার, আপনার কাছ থেকে একটু ডেঙ্গু বিষয়টাও জানতে চাইবো, যেহেতু এখন সিজন চলে আসছে ডেঙ্গুর। সো এই ডেঙ্গুর বিষয়টা এখন কিরকম দেখতে পাচ্ছেন, প্রকোপটা বাড়ছে কিনা? হ্যাঁ, এখন এক নম্বর কথা হচ্ছে, ধন্যবাদ যে আপনি একটা ইম্পর্ট্যান্ট আমাদের হেলথ ইস্যু, যে এটা আমাদের পাবলিক হেলথ অ্যাসপেক্টে ডেঙ্গু আমাদের জন্য এখন গত কয়েক বছর, 17 সালে যেমন আমরা চিকুনগুনিয়াকে প্রচণ্ডভাবে দেখলাম, তো 18 সাল থেকে আমরা দেখতে পাচ্ছি আপনার এই 18, 19, 20 থেকে এইরকম। আগে যেমন ধরেন একটু আপস অ্যান্ড ডাউনস হতো, খুব কম নাম্বার হতো, কিন্তু এখন একটা দেখা যাচ্ছে যে আমাদের নাম্বার অফ কেসেস পুরো বছরই একটু থেকে যাচ্ছে। একসময় আমরা বলতাম যে যখন আপনার বিগিনিং অফ আপনার রেইনফল, সেই সময় আপনার এটা বাড়তো, কারণ বৃষ্টির পানির সাথে জলাবদ্ধতা, মশার বংশবিস্তার ইত্যাদি ইত্যাদি। তো কিন্তু এখন বাংলাদেশের মানুষ মোটামুটি ডেঙ্গু সম্বন্ধে ধারণা হয়েছে, কিন্তু যত ধারণা হচ্ছে এর সাথে জটিলতাও কিন্তু আমরা বেশি দেখতে পাচ্ছি। দ্যাট ইজ এ প্রবলেম। যতদিন পর্যন্ত ডেঙ্গুর 4টা স্ট্রেনকে আমরা প্রিভেন্ট করার জন্য অ্যাপ্রোপ্রিয়েট ভ্যাকসিন না পাচ্ছি, ততদিন পর্যন্ত ডেঙ্গু আমাদের জন্য ইটস এ ক্রাইসিস, ইটস এ প্রবলেম। পৃথিবীর অনেক দেশে আপনার যেমন ধরেন যেখানে মশার উপদ্রব কম, এবং সেখানে তারা হয়তো বা আপনার ডেঙ্গু নিয়ে চিন্তা কম করে, কিন্তু তারপরে যেমন ধরেন ইউএসএ ফার্স্ট যে ভ্যাকসিনটা আবিষ্কার হয়েছিল, সেটাই কিন্তু আপনার আমেরিকান প্রশাসন বলেছেন না, মানুষকে ডেঙ্গুর ভ্যাকসিন দিয়ে দাও। তা আমাদের এখনও পরীক্ষা নিরীক্ষা চলছে। আমাদের অর্থনৈতিকগতভাবে আমরা অনেক সময় চিন্তা করি যে যেটা খুব আমাদের জনগণের জন্য কার্যকর হবে, এই 4টা স্ট্রেইনের জন্য অ্যাপ্রোপ্রিয়েট ভ্যাকসিন আমাদের যখনই আসবে আমরা দিতে পারবো। এটা হলো নাম্বার 1 কথা। এবং নাম্বার 2 কথা হচ্ছে যে মশা বংশবিস্তার ঠেকানো এবং মশার কামড় থেকে রক্ষা পাবার ব্যবস্থা ছাড়া সবচেয়ে বড় আর কোনো উপায় নেই। এই যে প্রিভেনশন আমাদের জন্য দরকার। আমি বলছি যে ভ্যাকসিন একটা প্রিভেনশন, দ্বিতীয় প্রিভেনশন হচ্ছে আমাদের মস্কুইটো বাইট থেকে আমাদের বাচ্চাদের, বড়দের সবাইকে রক্ষা করা। কারণ আমরা দেখতে পাচ্ছি যে ডেঙ্গু সব বয়সে হয়, শিশুদের হচ্ছে বা বড়দের হচ্ছে, সবারই হচ্ছে। এবং আপনার এই যে মৃত্যু সব বয়সে দেখেছি, কারণ কতগুলো কারণ আমরা দেখেছি যে তাদের আপনার শরীরের ডেঙ্গু শক সিনড্রোম। আগে খুব ভয় পেতাম যে আমরা হয়তো বা ডেঙ্গু ব্লিড করে করে মানুষকে মারা যাবে, তা না, কিন্তু ডেঙ্গু শক সিনড্রোমটা আমাদের জন্য এখন বেশি দুঃস্বপ্নের মতো, এবং সেটাতে আসলে আমাদের সবচেয়ে বেশি ডেথ হয়েছে, আমাদের ডেথ বেশি হয়েছে। এবং সেই জন্য আমরা মনে করি যে এই যে ডেঙ্গুতে যেমন গত বছর 23 সালে এবং 24 সালে ডায়রিয়া দেখলাম, ডেঙ্গুতে এমনিতেই আপনার ফ্লুইড লিকেজ হয়, আবার ডায়রিয়াতে আপনার আরও শরীর
থেকে বের পানি হয়ে চলে যাচ্ছে, যায়। জি। তাহলে দুটো কম্বিনেশন ছিল। বাচ্চাদের শিশু হসপিটালে যে বাচ্চাদের মৃত্যু হয়েছিল তাদের বড় কারণ ছিল এরকম একটা ব্যাপার। তো এটা শুধু আমাদের এই জন্য সতর্ক থাকতে হবে যে ডেঙ্গু মশার আক্রমণ থেকে বাঁচার জন্য মানে অ্যাওয়ারনেসটা খুব ইম্পর্টেন্ট। সিটি কর্পোরেশনের উপরে শুধু নয়, আমাদের নিজেদেরও অনেকটুকুই ডিজিজটা আমরা প্রিভেন্ট করতে পারি। অ্যাবসলিউটলি ইউ আর রাইট। থ্যাংক ইউ স্যার। আর যেহেতু ডেঙ্গু নিয়ে কথা হচ্ছে, আপনার সাথে রেলেভেন্ট বিষয় ডেঙ্গুর সাথে আছে, সেটা হচ্ছে প্লেটলেট কমে যাওয়ার যে বিষয়টা ডেঙ্গুতে, এটা সবার মধ্যে আসলে খুব একটা আতঙ্ক তৈরি করে এবং ব্লাড ট্রান্সফিউশন নিয়ে মানুষজন এখনো কিন্তু আমরা দেখতে পাই যে সবাই খুব ওয়ারি থাকেন যে একটু ব্লাড ট্রান্সফিউশন দিলে হয়তো ভালো থাকবে। স্পেশালি লাস্ট ইয়ার আমরা বিষয়টা অনেক খেয়াল করেছি। সো এই বিষয়টা নিয়ে আপনার মন্তব্যটা কি? স্যার কিন্তু অলরেডি কথাটা বলেছেন যে আসলে শুরুতে মানে আমরা ভয় থাকতাম যে বোধহয় প্লেটলেট কমে গিয়ে রক্তক্ষরণ হয়ে মানুষ মারা যাবে বা খারাপ হয়ে যাবে, কিন্তু আসলে ডেঙ্গু শক সিনড্রোমটাই হচ্ছে মূল সমস্যা এখানে। প্লেটলেট ট্রান্সফিউশনের ক্ষেত্রে নিঃসন্দেহে আসলে আমাদের দেশে এটার অপব্যবহার হচ্ছে, মিসইউজ হচ্ছে এবং ব্যাপক পরিমাণে হচ্ছে, এটা সত্য। প্লেটলেট 30,000-এর নিচে নেমে গেলেই দেখা যায় দুই ধরনের কাজ করে। একটা হচ্ছে যে আইসিইউতে পাঠিয়ে দেয় বা এসডিইউতে পাঠিয়ে দেয় এবং আপনার ট্রান্সমিশন করতে শুরু করে প্লেটলেট ট্রান্সফিউশন। এখন এটা আসলে একটা তো হলো যে আইসিইউ বা এসডিইউতে পাঠানো, এটা তো অবশ্যই সমস্যাজনক, কারণ রোগীর একটা অহেতুক একটা ফিনান্সিয়াল বার্ডেন, এটা কোনো প্রয়োজন নেই। এবং 30,000-এর নিচে প্লেটলেট আসাটা কোনো মেডিকেল ইমার্জেন্সিও না। তো এটা যেমন আমাদের কিন্তু অনেক অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া বা আইটিবির পেশেন্ট বছরের পর বছর ধরে ওরা কিন্তু 10,000 15,000 প্লেটলেট নিয়ে থাকছে। বলা হয় যে 20,000-এর নিচে যদি প্লেটলেট আসে তাহলে আপনি ট্রান্সমিশনের কথা ভাবতে পারেন। যদি এর সাথে তার ব্লিডিং টেন্ডেন্সি থাকে তাহলে আপনি তাকে ট্রান্সমিশন করবেন। আর যদি ব্লিডিং টেন্ডেন্সি না থাকে বা কোনো রকম মানে অ্যাক্টিভ ব্লিডিং না থাকে বা আপনার পিউরা, যেটাকে আমরা বলি যে ছোটো ছোটো র্যাশ হওয়া বা রক্তক্ষরণের চিহ্ন যদি না থাকে তাহলে আপনি 10,000 পর্যন্ত অপেক্ষা করতে পারবেন। এর আগে আপনার প্লেটলেট ট্রান্সমিশনের আসলে প্রয়োজন নেই। কিন্তু আমাদের দেশে কিন্তু আসলে ব্যাপক পরিমাণে এই বিশেষ করে ডেঙ্গু সিজনটাতে মানুষ আতঙ্কিত হয়ে রক্ত দিতে থাকে। এটা আমাদের ডাক্তারদের মধ্যেও যেরকম আছে বিষয়টা, আবার রোগীর লোকজনের স্বজনদের মধ্যেও এক ধরনের অহেতুক ভীতি থেকে একটা চাপ সৃষ্টি করা হয় যে আমাদের রোগীর তো অনেক প্লেটলেট কমে গেল, এখন কি করবো, ডাক্তার সাহেব প্লেটলেট লাগবে কিনা বলেন। তারপরে অনেকে মনে করে যে শুধু রিপোর্টটাতে ফোকাস না করে রিপোর্টের সাথে আসলে আমরা সিম্পটমগুলো দেখে সেভাবে জাজমেন্টটা করা এবং সেটা ডাক্তারের উপর ছেড়ে দেওয়া। এখানে মূলত বিষয়গুলো দেখার বিষয় হচ্ছে যে তার প্রেশারটা ঠিক আছে কিনা, তার ফ্লুইড ম্যানেজমেন্টটা ঠিক আছে কিনা, মানে এটার জন্য একটা সুন্দর গাইডলাইনও আছে কিন্তু আমাদের দেশে। সেটাকে যদি আমরা ফলো করি তাহলে কিন্তু আর সমস্যা হওয়ার কথা না। আরেকটা বিষয় যেটা হয় সেটা হচ্ছে যে ওই অনেকে মনে করে যে প্লেটলেটটা বাড়ায় রাখলাম, হ্যাঁ আমি 20,000 আছে, আমি কেন অপেক্ষা করবো 10,000 কখন কমে যাবে। রোগীরাও এই প্রশ্নটা করে, কেন আমরা অপেক্ষা করবো 10,000, বাড়ায় রাখেন। আসলে এটা ফিক্সড ডিপোজিট হওয়ার মতো কোনো বিষয় না, কারণ প্লেটলেটের লাইফ মানে হাফ লাইফ কিন্তু অত বেশি না। বিশেষ করে যেগুলো আমরা ট্রান্সমিশন করি এগুলো হাফ লাইফ আরও কম। এমনকি আমরা একটা ল্যাব থেকে মানে পেশেন্টকে মানে একটা মানে ট্রান্সমিশন একটা সেন্টার থেকে বা ব্লাড ট্রান্সমিশনের ইউনিট থেকে আমি একটা রোগীকে যে দিতে থাকি, যেমন মাঝখানে যেমন আধা ঘন্টা 1 ঘন্টা টাইম, এর মধ্যেই কিন্তু প্রায় 50% প্লেটলেট নষ্ট হয়ে যায় আমাদের। এটা কিন্তু বিষয় কাউন্সেলিংটা খুব ইম্পর্টেন্ট। তো ফলে যেরকম ভাবা হয় যে আমি একটা প্লেটলেট দিলে বোধহয় এত বেড়ে যাবে বা এটা থাকবে, সেটা কিন্তু আসলে না। জি। আর আরেকটা বিষয় হচ্ছে অনেক ক্ষেত্রে আমরা ব্লাড রিপোর্টে দেখি যে প্লেটলেট লেভেলটা কম থাকছে, স্পেশালি অনেকে যাদের ফিভার হয়, হয়তো ডেঙ্গু টেস্ট করেনি বা ভালো হয়ে গেছে, এইসবের জন্য অনেকে দেখি যে পেঁপে পাতার রস বা এই ধরনের কিছু মেডিসিন খাওয়ার চেষ্টা করেন। এটা আসলে কোনো হেল্পফুল কিনা বা এগুলো তো কোনো হার্ম হতে পারে কিনা? আচ্ছা, আসলে এটার কোনো রিকমেন্ডেড এখন পর্যন্ত খুব ভালো স্টাডি আমাদের হাতে নাই বা কোনো রিকমেন্ডেশন নাই বা কোনো এটা। কিছু কিছু জায়গায় কিছু স্টাডি আছেন, স্যারেরও ভালো বলতে পারবেন, কিছু কিছু জায়গায় কিছু স্টাডি হয়েছে, কিন্তু আমাদের এখন পর্যন্ত কোথাও কোনো ইন্টারন্যাশনাল কোনো গাইডলাইনে বা খুব অথেন্টিক যে গাইডলাইনগুলো আমরা ফলো করি সেগুলো কোথাও এখন পর্যন্ত এটা রিকমেন্ডেড না। এবং আমাদের কাছে এমন কোনো আমরা প্যাথোজেনিস মানে আমরা এমন কোনো মেকানিজম আমরা এখনো বুঝতে পারছি না বা আমাদের কাছে এখনো বিষয়টা পরিষ্কার না যে এটা কিভাবে আসলে বাড়াবে। ফলে এটা আসলে পরামর্শ দেওয়া যাচ্ছে না। কিছু অ্যাড করতে চান? আমি অ্যাড করতে চাই। আপনি দেখেন প্লেটলেট সেলটা এমন, প্লেটলেটকে আমরা বলি যে আপনি এই সেলটা আমাদের শরীরে লজ্জাবতী লতার মতো, খুব লাজুক একটা সেল। আপনি সামান্য একটু ওষুধ খেলেন, এটা ব্যথার ওষুধ থেকে অ্যান্টিবায়োটিক থেকে হাজারো রকম ওষুধ আপনি আমাদের ওষুধের তালিকা ফার্মাকোলজিতে যত পাবেন আপনি সবাই প্লেটলেট কমাতে পারে। একটা কোনো ইনফেকশন হলো প্লেটলেট, এটা শুধু ডেঙ্গু টেঙ্গু নয়, এটা আরেকটা জিনিস আমি বলে দিই, যেমন ধরুন মনে করেন প্লেটলেট নিয়ে আমরা অনেক রকম রোগ বের করে ফেলতে পারি এবং মেডিসিনে আমরা তো এটা দেখি।
তবে একটা কথা আমি জানিয়ে দিচ্ছি, গত 5 বছর ধরে প্ল্যাটলেট কম নিয়ে অনেক মানুষই হিমাটোলজিস্টের কাছে আমাদের কাছে চলে আসেন। আমরা সেখান থেকে কারো কারো আপনার কি বলে ক্রনিক লিভার ডিজিজ বের করে ফেলি, আমরা কারো কারো SLEও বের করে ফেলি। কিন্তু দ্য থিং ইজ দ্যাট একটা কমন নিউট্রিশনাল ফ্যাক্টরের কারণে প্ল্যাটলেট কমে যাচ্ছে, সেটা আমরা স্টাডি করেছি বাংলাদেশে। সেটা হলো সরিষার তেল খেয়ে। সরিষার তেলে কিছু কম্পোনেন্ট রয়েছে যারা প্ল্যাটলেটের বিরুদ্ধে অ্যান্টিবডি জাতীয় কাজ করে এবং প্ল্যাটলেট পেরিফেরিতে এসে ডিস্ট্রয়েড হয়। এবং আমি গত আপনার কয়েক বছরে আপনার কয়েক শত লোককে আপনার যারা সরিষার তেল দিয়ে রান্না করেন, আমি তাদের সরিষার তেলটা পরিবর্তন করে দিয়েছি এবং তাদের প্ল্যাটলেট সবাই চমৎকারভাবে বেড়ে গিয়েছে। সো তারা যে এই উৎকণ্ঠিত চিত্তে যাচ্ছেন এক এক জায়গায়, এইটা প্ল্যাটলেট নিয়ে এরকম চিন্তা, যেমন আমাদের সোডিয়াম নিয়ে অনেকে চিন্তা, অনেক করে পানি খান আর প্ল্যাটলেট কম নিয়ে নিয়ে ডাক্তারদের কাছে ঘুরে বেড়ান। তো এরকম সোডিয়াম যেমন প্ল্যাটলেটও এরকম আমরা একটা খুঁজছিলাম যে আমরা তো সব, কারণ আমাদের হিমাটোলজিস্টরা দেখছেন ইভেন বোন ম্যারো করা হয়ে গিয়েছে, আমরা আপনার যত রকমের ইমিউনোলজিক্যাল ডিজিজ রয়েছে সেগুলোকে আমরা চেক করছি, যাদের ক্রনিক থ্রোম্বোসাইটোপেনিয়া। তো সেখানে আমরা দেখতে পেয়েছি যে আমাদের এই একটা নিউট্রিশনাল ফ্যাক্টর পেয়েছি। আর দ্বিতীয় একটা কথা, যে পাপায়ার যে পাতার রস, এটার কিছু কিছু জায়গায় আপনার স্টাডি হয়েছে। তো ব্যাপার হলো কি, যে ওয়ার্ল্ড ক্লাস যে রিসার্চ যেগুলো সেন্টারে হয় সেই সব এলাকায় আবার ডেঙ্গুটা কম হয়, যার ফলে রিসার্চগুলো ওই রকম মাত্রায় খুব হয় না। আমাদের যেসব অঞ্চলে ডেঙ্গি বেশি হয় এবং সেখানে আমরা যতটুকু রিসার্চ করেছি ইন্ডিয়া কেন্দ্রিক বা বাংলাদেশে বা থাইল্যান্ডে, সেখানে পাপায়া লিফের উপরে থাইল্যান্ডে ভালো স্টাডি রয়েছে এবং সেটা বাইরেও আমরা বলে থাকি যে হ্যাঁ পাপায়া লিফ এটা বাড়াতে পারে। তো সেই জন্য এটা আপনার আমাদের বাংলাদেশের কিছু কিছু কোম্পানি তারা পাপায়া লিফ থেকে নির্যাস নিয়ে তারা ওই রকম রস তৈরিও করে দিচ্ছেন এবং আমরা রোগীদেরকে যখন এরকম দেখি একটু দিলে রোগীরাও খুশি হয়। এটা যদি অন্য কিছু ইফেক্ট না থাকে, প্ল্যাসেবো ইফেক্ট বলি আমরা, সেটা হলো যাতে ক্ষতি না হলে সেক্ষেত্রে এটা তাহলে খাওয়াই যায়, ব্যবহার করতে পারেন। অনেক সময় দেখেন, আপনি দেখেন প্ল্যাটলেটের ব্যাপারে বলি আর একটু, যে আপনার প্রেগন্যান্সি জেস্টেশনাল থ্রোম্বোসাইটোপেনিয়া ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবং জেস্টেশনাল নিয়ে অনেকে আমাদের কাছে চলে আসেন যে মার তো প্ল্যাটলেট কম, সিজারিয়ান লাগলে কি করতে হবে। কিন্তু এটা জেস্টেশনাল থ্রোম্বোসাইটোপেনিয়া বলেই একটা টার্ম আছে, যে আপনার ওই সময় তার প্ল্যাটলেট কম থাকবে, তো সেই জন্য আতঙ্কিত হওয়ার কিছু নাই। কিন্তু অনেক সময় আমরা ক্রনিক লিভার ডিজিজ এবং SLEর মতো রোগ, যেগুলো হিমাটোলজিস্টরা আপনার দেখছেন, তারা তো আপনার অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া, যেখানে অস্থিমজ্জা ফেইলুরের জন্য হচ্ছে বা অন্যান্য কারণে তাদের ব্লাডের বিভিন্ন সেলের ডিসঅর্ডার, সেখানে থ্রোম্বোসাইট কমে যায়। কিন্তু এর বাইরেও কতগুলো সিস্টেমিক ডিসঅর্ডারে, যেখানে স্প্লিন বেশি ধ্বংস করে দিতে পারে বা অন্যান্য কারণে আপনার এই থ্রোম্বোসাইটের এগেনস্টে অ্যান্টিবডি তৈরি হয়। তো সেগুলোর কথা মাথায় রাখতে হবে এবং একজন বিচক্ষণ ফিজিশিয়ান ডেফিনেটলি এই ব্যাপারগুলো অনুসন্ধান করবেন। কিন্তু আমি শুধু জনগণকে বলছি যে তারা যেন ওভার মানে অ্যাংশাস না হন। তারা যদি সরিষার তেল খান, কিছুদিন বন্ধ করে দেখতে পারেন যে তাদের এটা উপকার হয় কিনা। খুব ইন্টারেস্টিং একটা ইনফরমেশন, আমাদের জন্য নতুন। আশা করছি দর্শকরাও ইনফরমেশনটা জেনেছেন। আমরা এখন একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি, ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। শুধু দর্শক, আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি স্বাস্থ্য কথা অনুষ্ঠানে। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আজকে আমাদের সাথে স্টুডিওতে আছেন অধ্যাপক ডক্টর খান আবুল কালাম আজাদ এবং ডক্টর গুলজার হোসেন উজ্জ্বল। ভাই, আপনার কাছ থেকে একটু জানতে চাচ্ছি, সেটা হচ্ছে গিয়ে ব্লাড ট্রান্সফিউশনের বিষয়টা যেহেতু উঠে এসেছে, এই ব্লাড ট্রান্সফিউশন আমাদের দেশে স্পেশালি আমরা দেখি খুব আনরেগুলেটেড একটা ইউজ হয়। কিভাবে ব্যবহার করছে বা কোথা থেকে কিভাবে ট্রান্সফিউশন হচ্ছে, এই বিষয়টা নিয়ে আমাদের সাধারণ মানুষের সচেতনতা খুবই কম। এবং যেটা আমরা বলছিলাম যে মানুষ খুব ওভার এনথুজিয়াস্টিক হয়ে ব্লাড ট্রান্সফিউশন চাচ্ছে। সো মানুষকে সচেতন করার জন্য আপনি আসলে কি ইনফরমেশনগুলো দিতে চান? অনেক ধন্যবাদ আপনাকে। কয়েকটা সমস্যা হয়, সেটা হচ্ছে যে এক হলো মানুষের খুব আগ্রহ থাকে রক্ত নেওয়ার ক্ষেত্রে। যখন দেখা যায় তার শরীর খুব দুর্বল লাগছে, আবার যদি সে রক্ত পরীক্ষা করে কোনোভাবে জানতে পারে যে তার হিমোগ্লোবিনটা স্বাভাবিকের চেয়ে কম আছে, তাহলে সে রক্ত দেওয়ার জন্য বা নেওয়ার জন্য সাংঘাতিকভাবে আগ্রহী হয়ে ওঠে। সে ভাবে যে একটা রক্ত নিলে সে তার শরীরটা চাঙ্গা হয়ে উঠবে, সে শক্তিশালী হয়ে উঠবে। তো আসলে রক্তদান আমরা মানে রক্ত পরিসঞ্চালন আমরা কখন করব, সেটার কিন্তু একটা সুনির্দিষ্ট গাইডলাইন আছে। যেমন আমাদের দেশে সবচেয়ে বেশি যেটা আপনার পাই আয়রন ডেফিসিয়েন্সি নিয়ে যেটা বলছিলাম, যে আয়রনের ঘাটতিজনিত, এক্ষেত্রে কিন্তু আসলে মানে অলমোস্ট 8% পেশেন্টের ক্ষেত্রে কিন্তু আসলে ট্রান্সমিশনের দরকার হয় না, যদি আমরা টাইমলি প্রপারলি
আমরা আয়রনটা কারেকশন করি, উইদিন 2 উইকস রোগীর হিমোগ্লোবিন কিন্তু স্বাভাবিক না হলে স্বাভাবিকের কাছাকাছি চলে আসে, দ্রুত বাড়তে থাকে যদি রোগীর অন্য সব সিস্টেম ঠিক থাকে। কিন্তু যেটা দেখা যায় সেটা হচ্ছে যে ওই রোগীকে রক্ত দিয়ে দেওয়া হয়। রক্ত দিলে দুটো সমস্যা হয়, একটা হলো ট্রান্সমিশন জনিত কিছু সমস্যা তো থাকেই, ট্রান্সমিশনের অনেক হ্যাজার্ড আছে, আমরা না অজান্তে অনেক ধরনের ইনফেকশন শরীরে ঢুকে যেতে পারে, তারপরে রিয়েকশন আছে আর অনেক কিছু। তো এবং কিছু ইনফেকশন আছে যেটা একবার ঢুকে গেলে আপনার সারা জীবনের, মানে একবারের দুর্ঘটনা সারা জীবনের কান্না যেরকম বলে, ব্যাপারটা এরকম আর কি, যে একবার যদি ভুলে কোনো একটা জীবনে ঢুকে যায় সারা জীবন এটাকে তার সাফার করতে হবে। তো অবশ্যই জিনিসটা অনেক ভয়াবহ এবং বুঝে শুনে করতে হবে। দ্বিতীয় যে সমস্যাটা হয় যে রক্ত নেওয়ার পরে সে যখন ভালো বোধ করতে থাকে সে মনে করে যে আমি এখন ভালো আছি, এবং ফিমেলদের মধ্যে এটার কিন্তু টেন্ডেন্সি খুব বেশি, যেহেতু তাদের ওই যে ম্যানোরেজিয়া বা অতিরিক্ত ইয়ে থেকে অনেকের রক্ত কমে যায়, তারা বলে যে আমার মায়েরও তো এই সমস্যা ছিল, সেও এরকম সারা জীবন মাঝে মাঝে রক্ত নিয়ে গেছে, তো সেও ভাবে যে তার সমাধান হতো এটাই। তো তখন সে যখন রক্তটা নেয় সে একটু ভালো বোধ করে, তখন সে কিন্তু আর প্রপার ট্রিটমেন্টে যায় না, অর্থাৎ তার যে আয়রন ডেফিসিয়েন্সি ছিল সেটাকে সে প্রপারলি কারেকশন করে না। একটা নির্দিষ্ট সময় পর্যন্ত কিন্তু আয়রনের সাপ্লিমেন্টটা নিতে হয়, কিন্তু সে তখন আর এই দীর্ঘ সময় ধরে ওষুধ খাবে ওটার চিন্তা করে না, সে ভাবে যে আমি একটু রক্ত নিয়েছি ভালো আছে, কিন্তু তার মূল সমস্যাটা কিন্তু থেকে যাচ্ছে। এই ডেফিসিয়েন্সি কিছুদিন, এই রক্ত তো তার বেশি দিন থাকবে না, তার শরীরের উৎপাদনও তো হচ্ছে না, কারণ তার তো আয়রন ডেফিসিয়েন্সি আছে। ফলে দেখা যাচ্ছে কি তার রক্ত আর ওভাবে উৎপাদন হচ্ছে না, কিছুদিন পর আবার ঘাটতি হচ্ছে, অর্থাৎ তার দারিদ্র্য কিন্তু আর ঘুরছে না। এবং অনেক ক্ষেত্রে হয়তো পিছনে যে রোগটা আছে সেটা আনডায়াগনোজড থেকে যেতে পারে। পিছনে যে রোগটা আছে সেটা আমি এটা সবচাইতে সহজ একটা অসুখ যেটা আয়রন ডেফিসিয়েন্সির ক্ষেত্রে বললাম, এবং এইখানেই কিন্তু মিসেজটা সবচেয়ে বেশি হয়, যেটা খুব সহজে সমাধান করা যেত। এমনকি বলা হয় যে সিভিয়ার ক্লিনিক্যাল সিমটমস যদি না থাকে, অর্থাৎ প্রচণ্ড দুর্বল, সে মানে তার কাজ করতে অসুবিধা হচ্ছে, এমনকি সে তার সেলফ কেয়ার বা এইগুলো সে নিতে পারছে না, এরকম পরিস্থিতিতে অনেক সময় আমরা ব্লাড ট্রান্সফিউশন করি। এছাড়া তার আসলে ব্লাড ট্রান্সফিউশনের প্রয়োজনই নেই, আরএন কারেকশন করলে খুব দ্রুত কিন্তু এটা বেড়ে যেতে পারে। এছাড়াও দেখা যায় যে আমাদের থ্যালাসেমিয়ারও অনেক রোগী আছে যাদের আসলে যেই লেভেলে আসলে আমাদের একটা কাট অফ আছে, যে বয়স অনুযায়ী এটা ভাগ করা আছে, যে একটা প্রাপ্তবয়স্ক যারা তাদের ক্ষেত্রে আমরা বলি যে 7 পর্যন্ত আপনি হিমোগ্লোবিন 7 পর্যন্ত আপনি ব্লাড ট্রান্সফিউশন না নিলেও চলে। যাদের গ্রোয়িং এজ তাদের ক্ষেত্রে আমরা 9 বা 10 কখনো কখনো আমরা সেট করি। তো অনেক সময় দেখা যায় যে ওরা কারো ক্ষেত্রে দেখা যায় যে অনেক কমে গেছে তাও রক্ত নিচ্ছে না, তাতে কোনো সমস্যা হচ্ছে। আবার অনেকের আছে যে একটু সামান্য কমে গেলে 9 বা 10-এর নিচে আসলে আবার দিয়ে দিচ্ছে। তো দুটোই সমস্যা আসলে। তো এই ক্ষেত্রে আমি বলবো যে প্রপার জুডিশিয়াল যে ইউজটা আছে সেটা আমাদেরকে এনশিওর করতে হবে। আর যেহেতু আপনি বলেছেন অলরেডি ট্রান্সফিউশনের সাথে কিছু ইনফেকশন যেরকম ছড়াতে পারে, আর কি আসলে ব্যাড ইফেক্টগুলো হয় এই যে আনওয়ান্টেড ব্লাড ট্রান্সফিউশনগুলো হচ্ছে? আনওয়ান্টেড ব্লাড ট্রান্সফিউশনের কারণে একটা তো ইনফেকশন, এটা তো আমাদের আছেই, সাথে কিছু ইমিউনোলজিক্যাল কিছু সমস্যা তো হয়, দীর্ঘমেয়াদী কিছু সমস্যা হয়। এই টার্মগুলো সাধারণ মানুষের জন্য আসলে মানে খুব একটা পরিচিত না। আমরা ট্যাকো বলি, ট্রালি বলি, এই যে প্রবলেমগুলো হয় সেগুলো লাংসের কিছু সমস্যা হতে পারে, কিছু ইমার্জেন্সি সমস্যা হতে পারে, মানে ফুসফুসের কার্যকারিতা পর্যন্ত নষ্ট হয়ে যেতে পারে, এরকম ইমার্জেন্সি কিছু রিঅ্যাকশন আছে। মেইন উদ্দেশ্যটা এটা বলা যে আনওয়ান্টেড ব্লাড ট্রান্সফিউশনগুলো প্রিভেন্ট করাটা কত বেশি ইম্পর্টেন্ট সেটার জন্য এর ক্ষেত্রে থ্যালাসেমিয়া রোগীদের ক্ষেত্রে যেটা হয় যে আমরা তো এখন আমরা এখন বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্ট করছি। তো অতিরিক্ত এবং নন-জুডিশিয়াল যে ট্রান্সফিউশনগুলো হয় তাতে দেখা যায় তার শরীরে এক ধরনের অ্যান্টিবডি তৈরি হতে থাকে, হ্যালো অ্যান্টিবডি তৈরি হতে থাকে, তখন কিন্তু তার আর বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্ট করার জন্য সমস্যা হয়ে যায়, মানে সেই পেশেন্ট আর উপযুক্ত থাকে না আর কি বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্টের জন্য। এই জন্য থ্যালাসেমিয়া রোগী বা যে কোনো মানুষের ক্ষেত্রে ট্রান্সফিউশন করার আগে অবশ্যই এটাকে খুব ভেবে চিন্তে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে ট্রান্সফিউশন করা উচিত। জি অবশ্যই। স্যার আপনি কিছু অ্যাড করতে চান? আমি ধন্যবাদ। আমি বলতে চাই চমৎকার করতে তিনি বলেছেন, কিন্তু আমি বলবো যে রক্ত দেওয়ার ক্ষেত্রে যে কতগুলো ব্যাপার, আগে একটা সময় মনে করা হতো যে রক্ত কমে গিয়েছে রক্ত দিলেই ভালো, কিন্তু তিনি অত্যন্ত চমৎকারভাবে কয়েকটা জায়গায় বলেছেন যে এই ক্ষেত্রে এই মনে করেন একজন রোগী এসছেন যে তার হঠাৎ করে আপার জিআই ট্র্যাক্ট অর্থাৎ স্টমাক থেকে খুব রক্ত চলে যাচ্ছে, ওখানে আলসার রয়েছে, রক্ত চলে, এবং তিনি মাথা ঘুরে পড়ে যাচ্ছেন। আমি একজন রোগীর কথা বলতে পারি, তিনি রাজবাড়ির থেকে আমাকে দেখাবার জন্য রওনা দেন, কয়েকদিন ধরে ওনার শরীরটা দুর্বল। উনি যখন আপনার ফেরিতে উঠেছেন তখন টয়লেটে গিয়ে টয়লেট করার পরেই মাথা ঘুরে পড়ে গিয়েছেন।
এইটা একটা ব্যাপার ছিল এবং এই কথাটা আমি বলছি এটা, এবং তারপরে তিনি ওই অবস্থা থেকে মানিকগঞ্জ দিয়ে এসে আমাকে দেখিয়েছেন সন্ধ্যাবেলা। আমি 1 সেকেন্ডে তাকে দেখেছি অ্যানিমিয়া, এবং 1 সেকেন্ডেই ডায়াগনোস করেছি যে তার ওখানে স্টুলের সাথে রক্ত যাচ্ছিল। ওই স্টুলের সাথে রক্ত গা সব ব্লাড চলে গেলেই তিনি মাথা ঘুরে পড়ে যান, এবং তাকে আমাকে ইমিডিয়েটলি ভর্তি করে রক্ত দিতে হয়েছে। এখানে দ্বিতীয় কোনো চিন্তা করতে হয়নি, এবং তারপর আমি কারণটা বের করেছি যে আপনার ওখানে তার এই কারণে রক্তপাত হয়েছে। তার দুটো বিষয় ছিল। আবার একটা ভদ্রমহিলা, তিনি দীর্ঘদিন ধরে কম খাচ্ছেন। বাংলাদেশের মেয়েরা কি করতো, তারা সংসারের জন্য খাবার দেয়, শেষে দেখা যায় যে পাতিলাতে জানা রান্না হয়েছে, একটু চেটে পুটে একটু দিয়ে 2টা ভাত, একটু লবণ, একটা কাঁচামরিচ দিয়ে খেয়ে ফেললো, তো তার তো রক্তশূন্যতা হবে। এই সমস্ত ক্ষেত্রে আপনার যদি দেখা যায় তার রক্তশূন্যতা 7-8 হয়ে গিয়েছে, তখন আমরা বলি যে না, আপনার আয়রন ডেফিসিয়েন্সি আমরা বের করি যে তার আয়রনের পরিমাণ কেমন, ফেরিটিনের পরিমাণ কেমন। তখন তাকে আমরা যদি আয়রন রিপ্লেসমেন্ট ওরালি মোটামুটিভাবে 3 মাস দিই, এটা তারা কিন্তু ভালো হয়ে যান। এবং ভবিষ্যতে যাতে তাদের ওই জিনিসগুলো না হয় যে কারণে রক্তশূন্যতা হয়েছিল, যে অর্থাৎ তাদের আপনার খাবারের থেকে আয়রন কম, 2 নম্বর মেনস্ট্রুয়াল প্রবলেম থেকে রক্ত চলে যাচ্ছিল, 3 নম্বর ডিওয়ার্মিং করা, ওয়ার্মের কারণে তাদের কিছু ব্লাড লস হয়, এই ইত্যাদি ইত্যাদি কারণগুলো যদি আমরা দেখে নিতে পারি, তাহলে কিন্তু আপনার ব্লাড ট্রান্সফিউশনের প্রয়োজনটা পড়বে না। এবং যেটা খুব গুরুত্বপূর্ণ বললেন যে ব্লাড ট্রান্সফিউশন রিপিটেড যাদের দেওয়া হচ্ছে তাদের বিভিন্ন রকম অ্যান্টিবডি তৈরি হয়। অ্যান্টিবডিতে আমাদের জনগণ বুঝবেন যে তাদের এমন কিছু একটা প্রোটিন তৈরি হয় যেটা আপনার আরবিসিকে ডিস্ট্রয় করে দেবে, এবং এই অ্যান্টিবডিগুলো যখন সার্কুলেট করবে তখন বোন ম্যারো ট্রান্সপ্লান্ট করতে গেলে তখন ডিফিকাল্ট হয়ে যাবে। সেই জন্য আমরা ট্রিটমেন্টটাও পরবর্তীতে চ্যালেঞ্জিং হয়ে যাচ্ছে, বিরাট চ্যালেঞ্জিং। এই জন্য আমি বলি যে আপনার ব্লাড ট্রান্সফিউশন ইজ নট অনলি দ্য সলিউশন, কারণ ওই যে আয়রনের যে কতগুলো জমা হয়ে যায়, হিমোক্রোমেটোসিস বলে, এবং সেখানে আপনার লিভারের সিরোসিস অফ লিভার হয়। পিটুইটারির কথা উনি বললেন যে পিটুইটারি ফেইলুর হয়, তো লিভারের দেখা যাবে যে সিরোসিস হয়ে গিয়েছে, এবং আয়রন স্কিনের মধ্যে আপনার আয়রন ওভারলোড হয়ে গেছে। তো সেই জন্য আপনার আয়রন খাওয়ানোর ব্যাপারেও আপনার দেখতে হবে। ইভেন আমরা দেখেছি বাংলাদেশে যে আপনার ওই যে ইরাইথ্রোপয়েটিনের ঘাটতি হয়তো কিডনি ডিজিজে, এবং আমাদের বাংলাদেশের আমরা অনেক হাজার হাজার পেশেন্টের আমরা চেক করে দেখেছি যে আলটিমেটলি তাদের আয়রন ডেফিসিয়েন্সি ইজ ভেরি প্রমিনেন্ট। ইরাইথ্রোপয়েটিনটা অনেক দামি, তাদের সপ্তাহে সপ্তাহে নিতে হয়, এটা অনেক সময় পারা যায় না। এই জন্য আমরা অ্যাডভাইস করি যে তার সিম্পল একটু আয়রন এবং ফেরিটিনটা দেখে আয়রন সাপ্লিমেন্টেশন দিলে অনেকেই এই রক্তশূন্যতা থেকে বাঁচতে পারবেন। সেই জন্য খুব জুডিশিয়াস, মানে একটা ওয়াইড ভ্যারাইটি অফ আসলে অপশনস আছে, এবং সেই অপশনটা ইন্ডিভিজুয়ালাইজড, কার কোনটা দরকার হচ্ছে সেটা স্পেশালিস্ট দেখে ডিসাইড করে ভাবে ট্রিটমেন্ট। এবং এটা না করলে হবে কি, আমি যদি মনে করি রক্তের বদলে রক্ত, এই রক্তের বদলে রক্ত দেওয়াটা এটা অত্যন্ত গরিব। এখন আর কোনো ফিজিশিয়ান, এবং অ্যাওয়ারনেস যে আমাদের হিমাটোলজিস্ট এই কথাটা বারবার বলছেন, আমরাও বলে থাকি, আমরাও সবসময় বলি যে আপনি কোনো একটা চিকিৎসা গ্রহণ করবেন, একটা প্যারাসিটামল খাবেন, সেখান থেকে ব্লাড ট্রান্সফিউশন, সেখান থেকে আপনার অ্যান্টি ক্যান্সার থেরাপি, আপনি যদি মনে করেন যে এই ধাপে ধাপে যে এইগুলো ওষুধপত্র গ্রহণ করার ব্যাপারে একজন ডক্টর স্পেশালিস্টেরও অনেক গাইডেড তাকে রিকমেন্ডেশন নিয়ে একটা ওপিনিয়ন দিতে হয়। ইটস নট ভেরি ইজি। আপনি জেনারেল যে কোনো ডক্টর এই সমস্ত ড্রাগের ব্যাপারে ওপিনিয়ন দিতে পারবে না। তো সেই জন্য আমি মনে করি যে এই যে খুব আমাদের অ্যাওয়ারনেস, ডক্টরের অ্যাওয়ারনেস, জনগণকে অ্যাওয়ার করা এবং আলটিমেটলি ঠিক চিকিৎসাটা দেয়া, সেটা আমাদের জন্য খুব প্রয়োজন। থ্যাংক ইউ সো মাচ। আপনার কাছে লাস্ট কোয়েশ্চেন, খুব ছোট করে অ্যান্সার দিতে হবে, আমাদের হাতে সময় খুবই কম। সেটা হচ্ছে যাদের থ্যালাসেমিয়া রোগ আছে, যেহেতু বংশগত রোগ, এই বিষয়ে আসলে কোনো কাউন্সিলিং বা সচেতনতা দরকার আছে কিনা আমাদের দর্শকদের? খুবই গুরুত্বপূর্ণ, কারণ থ্যালাসেমিয়া তো আমরা পুরোপুরি ভালো করতে পারি না, বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্টও যে খুব 100% সুস্থ করে ফেলতে পারে তাও কিন্তু না। আবার সবাই যেটা এই চিকিৎসাটা নিতে পারবে সেটাও না, কারণ এটা অত্যন্ত ব্যয়বহুল এবং জটিল চিকিৎসা। সেক্ষেত্রে আমাদের সচেতন থাকার কোনো বিকল্প নেই, এবং এটা এমন একটি রোগ যে রোগটি সচেতনতার মাধ্যমে আমরা প্রায় 0% করে ফেলতে পারি। পৃথিবীর অনেক দেশের উদাহরণ আছে। তো আমাদের যেটা করতে হবে সেটা হলো যে যাদের একটা হচ্ছে যে আমরা বলি সবাইকে যে আমরা সবাই জেনে নিব যে আমাদের রক্তের কি অবস্থা। আমরা যেমন ব্লাড গ্রুপ জানি, সেরকম আমরা সবাই যদি জানি যে আমরা থ্যালাসেমিয়ার ক্যারিয়ার কিনা। হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিস পরীক্ষাটা এখন সহজ হয়ে গেছে, সরকারি হাসপাতালে 400 থেকে 800 টাকার ভেতরে পরীক্ষাটা করা যায় বিভিন্ন হাসপাতালে, আর বেসরকারিতে প্রায় 1200 থেকে 2000 পর্যন্ত বোধহয় খরচ হয়। যাই হোক, তো আমরা যদি জানতে পারি যে আমাদের আসলে আমরা থ্যালাসেমিয়ার ক্যারিয়ার কিনা, তাহলে কিন্তু জিনিসটা সহজ হয়ে যায়। দুজন ক্যারিয়ারের মধ্যে বিয়ে হবে না, এটা যদি আমরা নিশ্চিত করতে পারি, তাহলে বাংলাদেশ থেকে আমরা ধরে নিতে পারি যে 20-30 বছর পরে থ্যালাসেমিয়া প্রায় 0-র কাছাকাছি চলে আসবে।
তো এটা নিশ্চিত করাটা এমন কঠিন কিছু নয়। সরকার যদি আন্তরিকভাবে উদ্যোগ নিয়ে একটা ক্রাশ প্রোগ্রাম করে, বিশেষ কিছু না, আমাদের যারা এখন বিবাহের উপযুক্ত আছে স্কুল কলেজগুলোতে আমরা যদি অ্যাডোলেসেন্টদের ক্ষেত্রে যদি আমরা একটা স্ক্রিনিং ক্রাশ প্রোগ্রাম করি, তাহলে কিন্তু এটা করা সম্ভব অবশ্যই। এবং সাধারণ মানুষের মধ্যেও আসলে একটু নলেজটা থাকা, এই সচেতনতাটা দরকার। একটু ট্যাবু থেকে যাদেরই রক্ত স্বল্পতা আছে, হ্যাঁ রক্ত স্বল্পতা আছে, যদি আপনারা দেখতে পান যে রক্ত স্বল্পতা আছে, তাহলে আপনারা সচেতন হয়ে যাবেন এবং আপনার এই ধরনের সমস্যা আছে কিনা এটি আপনি জেনে নেবেন আপনার চিকিৎসকের কাছ থেকে। অবশ্যই। অনেক ধন্যবাদ। আমাদের বিশেষজ্ঞ অতিথিরা খুব সুন্দর করে আসলে বিষয়গুলো বুঝিয়ে বলেছেন, খুব সিম্পল, কিন্তু আমাদের অ্যাওয়ারনেস আসলে সমস্যাগুলো ক্লিয়ার আপ করার জন্য বা আমাদের ভালো রাখার জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট। আশা করি সবাই এই নিয়মগুলো বা এই কথাগুলো ভালো করে শুনেছেন এবং মানার চেষ্টা করবেন। ভালো থাকবেন সবাই, দেখা হবে আবার আগামী সপ্তাহে।